নমস্কার। অন্নভুবনের সব দর্শকদের জানাই আমাদের অজস্র ধন্যবাদ। আজ অন্নভুবনের রজত জয়ন্তী সপ্তাহ, তাই ইউনিটের তরফ থেকে আজ আপনাদের সাথে কিছু কথা বলতে এসেছি। আমরা যখন অন্নভুবন শুরু করি, অনেকেই আমাদের সতর্ক করে দিয়েছিলেন যে আমরা যে ধরনের মানুষ বা বিষয়বস্তু নিয়ে অন্নভুবন করতে চলেছি তা সম্পর্কে সাধারণ মধ্যবর্গীয় দর্শক আকৃষ্ট হবেন না। আপনারা সেই ভুলটা ভেঙে দিয়েছেন। আজ অন্নভুবন অত্যন্ত জনপ্রিয় অনুষ্ঠান, আপনাদের শুভেচ্ছা এবং ভালোবাসায়। আসুন আজ আমরা অন্নভুবনের গত 25 সপ্তাহ ধরে যা যা ঘটনা ঘটেছে, যা যা বিষয়বস্তু এসেছে, সেই সবের দিকে একবার ফিরে তাকাই। দেখি সেই সব মানুষদের আবার, যাদের সাধারণত মানুষরা, মধ্যবিত্ত মানুষরা দেখতে পান না, বা যাদের জীবনের কথা জানার সুযোগ ঘটে না। চলুন ফিরে যাই, ফিরে দেখি সেই অন্নভুবন। দেশে তো সবসময় কাজকর্ম হয় না, ধান চাল কাটা হয় না, মাটি কাটা হয় না, তাই জন্য দেশে গেছে কলকাতায় যাই। রাত 4টের সময় যে বার হই, হয়ে ওখান থেকে কাজে যাই। কাজ থেকে আবার 5টা ট্রেনে আসি। 5টা ট্রেনে এসে চান করে রান্না করি, আবার ঘরের কাজ করি, করে বাচ্চা কাচ্চা খাওয়াই, নিজে খেয়ে আবার বিশ্রাম করি। এরকমই তোলা কাজের মেয়ে বা যাদের আমরা ঠিকেজি বলি, তাদের মধ্যে রয়েছে জিল্লা বিবি, ঠাকুরদাসী আর সন্ধ্যা। তার বাড়ি থেকে কটায় বেরোতে হয়? 4টে। 4টের সময় বার হই। বেরোনোর আগে বাচ্চাদের কি ব্যবস্থা করো? বেরোনোর আগে দেখি বাচ্চারা ঘুমায়, বাচ্চারা সেতনে খাবার রেখে আমরা বেরিয়ে চলে আসি। তারপর তারপর হেঁটে এসে আমরা ট্রেন ধরি, 5টার ট্রেন। 5টার ট্রেন ধরে আমরা এসে যাদবপুর নামি। কটা বাড়িতে তুমি কাজ করো? 6 বাড়ি। 6 বাড়িতে। 6 বাড়িতে কাজ করে তোমার সংসার চলে? কোনো রকম চলে। তোমাদের 700-800 টাকা তো স্কুলের মায়না দিতে পারো স্কুলে বাচ্চাদের? ওই হয়তো একদিনে না খেয়ে এই পয়সাটা রেখে দিলাম যে একদিন খাবো না, এইটা নিয়ে এই মাইনাটা দেবো, এইভাবেই দিতে হয়। হয়তো কারোর বাড়ি বললাম যে আজকে ঠিকে কাজ, একদিন তার বাড়ি বেশি লোক আসলো না, সে করতে পারলো না, তার বাড়ি করে দিলাম। এই অবস্থায় এই পয়সাটা ওই পয়সাটা নিয়ে গুছিয়ে রেখে দিয়ে একটা বুদ্ধি করে তাকে দিলাম। যে বাড়িগুলোতে কাজ করো সেখানকার বাবুরা খারাপ ব্যবহার করেছে কোনোদিন? না, আমাদের সাথে খারাপ ব্যবহার করেনি। কিন্তু আমি শুনেছি, আমাকে একজন বলেছিল যে তার খুব খারাপ ব্যবহার করে। করে, খারাপ ব্যাপার করে না যে, না এমন না। এতক্ষণ যে তিনজনের কথা আমরা শুনলাম, এই তিনজন কিন্তু আলাদা কোনো তিনজন নয়। এই তিনজন আমাদের একটা বৃহত্তর সমাজকে এরা রিপ্রেজেন্ট করছে। আমাদের বেশিরভাগ গরিব মেয়েদের, আমাদের সমাজের নিম্ন বর্গের মেয়েদের, গরিব মেয়েদের সকলেরই এক যন্ত্রণা, এদের সকলের সমস্যাই কিন্তু এক। এবং এর মূলে যে কারণগুলো কাজ করছে সেগুলো তো আলাদাভাবে কিছু বলার দরকার নেই। আমাদের আর্থসামাজিক অবস্থা এবং আমাদের এই দারিদ্র, আমাদের এবং সর্বোপরি আমার মনে হয়, এবং হ্যাঁ, উপায় নেই। এবং এটা মূলত আমার মনে হয় আমাদের পূর্ব ভারতে এই সমস্যাটা, মানে এই ধরনের যন্ত্রণাটা এদের মধ্যে, এইসব মহিলাদের মধ্যে এই ধরনের সমস্যাটা আমাদের পূর্বাঞ্চলে আমার মনে হয় অনেক বেশি। আচ্ছা মহুয়া, আপনি তো ছেলেবেলায় কলকাতায় ছিলেন এবং আপনাদের পরিবারে তোলা কাজের লোক বা ঠিকেজি বা ঠিকে মেয়ে ছিল, কাজ করতো চিরদিন। করতো তো চিরদিন। এবং সেটা অভ্যেস হয়ে গেছিল। অ্যাবসলিউটলি। এখন তো আপনি আমেরিকায় থাকেন, ওখানে কি কাজ, এই ধরনের কাজের লোক পান? না না, আমার পক্ষে এটাকে অ্যাফোর্ড করাই সম্ভব নয়। ওখানে এরকম কোনো ব্যবস্থাই নেই, মানে ইউ হ্যাভ টু ডু হোয়াট ইউ আর সাপোজ টু ডু আর কি, দেয়ার ইজ নো অল্টারনেটিভ। তারপর ওখানে গিয়ে তার জন্য আপনার অভ্যেস হয়ে গেছে কাজ করার? হ্যাঁ, অভ্যেস হয়ে গেছে। আমি যখন প্রথমে যাই তখন আমার মনে হচ্ছে ওরে বাপরে, মানে সকালবেলা উঠে নিজেকে চা করতে হবে, কিন্তু ইটস গট ইনটু দ্য সিস্টেম, হয়ে গেছে অভ্যেস, কিছু করার নেই। ভাষাতাত্ত্বিক অধ্যাপক ভক্তিপ্রসাদ মল্লিক হিজড়েদের ভাষা নিয়ে কাজ করতে গেছিলেন 72 সালে। ওনার অপরাধ জগতের ভাষায় কিছুটা হিজড়েদের ভাষা আছে, কিন্তু উনি নিজে স্বীকার করেছেন যে হিজড়েদের জীবন এত খারাপ যে গবেষণার খাতিরেও নাকি সেটা সহ্য করা যায় না। এই ভাষাটা দরকার পড়েছিল কেন? এটা দরকার হয় হয়তো কোনো ব্যক্তিত্বের জন্য, বাইরের সব থাকে তারা শুনে ফেললে অন্যরকম লাগে, যার জন্য আমরা নিজেদের কথা নিজেরাই শুনবে। তুমিটা আমারটা তুমি বুঝবা, তোমারটা আমি বুঝবো, এই যে নিজেদের আমাদের গুরু গোসাইরা এটা বানিয়ে দিয়েছে। আমি আমার গবেষণার কাজে, গবেষণাটা বললে খুব পণ্ডিতি শোনায়, আমি আমার মনে হয়েছে যে এই মানুষগুলোর জীবনকে সামাজিক কাজেই তাদের জীবন থেকে মুক্তি দেওয়ার জন্য তাদের ভাষাটাকে আমাকে জানতে হয়েছে। তাদের সঙ্গে যে মুহূর্তে আমি মিশতে গিয়েছি এবং মিশতেই শিখে নিয়েছি। ভাষা মানে মেশার জন্য ভাষা শিখিনি,
মিশতে মিশতে ভাষা শিখে নিয়েছি এবং ভাষাটাকে দেখেছি। সে ভাষার মধ্যে অজস্র, যেমন অপরাধ, অপরাধ জগতের ভাষা যেহেতু ফেলা হয়েছে, এরা কেউই অপরাধী নয়। অপরাধ তো তারা করে না, অপরাধী তথাকথিত ভদ্র সমাজ এদের অপরাধীর দাগে দেগে দেয়। আমরা আয় কম করি নে, বহু টাকা আয় করে একটা অফিসার আয় করতে পারে না। যেভাবেই হোক, সে ছেলে নাচিয়ে পারি, আর যাত্রা করে পারি, আর ভোজপুরি নেচে পারি, আর ওই কাওয়ালি নেচে পারি, আর হিন্দুস্তানিতে সেই দোল নাচ করে পারি। যেভাবে সেভাবে আমরা চলেছি, কিন্তু ওইভাবে আমরা পয়সা কিন্তু প্রচুর আয় করি। এই পয়সার বিনিময়ে ওরা আমাদের কাছ থেকে খিচে খিচে নিয়ে যায়, নিয়ে গিয়ে আমাদের লাস্ট ওরা কি করে, যে মানে আমাদের ফেলে দেওয়ার চেষ্টা করে। এবার আমরা তো দাবি করতে পারি না। কেন পারি না? এটা যদি বলেন কেন পারেন না, আমাদের সন্তান নেই, আমাদের প্রতিবাদ করার লোক নেই, আমাদের কেউ নেই যে আমাদের হয়ে কেউ প্রতিবাদ করবে। এই যে আপনারা আন্দোলন করছেন যে যৌনকর্মীর স্বীকৃতি দিতে হবে, অথচ আপনারা চাইছেন না আপনার ছেলেমেয়েরা হোক। একমাত্র শিখা বললো যে এটা ওর উপরে ছেড়ে দেবো। হ্যাঁ, যেরকম আমিও আমি সেটা বলছি, বললাম। আমার মেয়ে আছে। আমি সেটা বললাম, যখন তার মানে জ্ঞান এসে যাবে, তার নিজের বিচারে যখন নিজের পায়ে দাঁড়াতে শিখে যাবে, ভালো মন্দ যখন বুঝতে শিখে যাবে, সে কি করবে তার ব্যাপার। সেটা সে এই রাস্তা বেছে নেবে, কি আর একটা রাস্তা বেছে নেবে, কি বাঁ দিকে রাস্তা বেছে নেবে, কি ডান দিকে রাস্তা বেছে নেবে, সেটা তার উপরে নির্ভর করে। তার মানে নন্দিনী, এই যত এই আন্দোলন বাড়বে যৌনকর্মীর সংখ্যা কমে আসবে। আবার যেটা আগে বলছিলাম, যেটা অনেকটা চাহিদার উপর নির্ভর করবে, মানে যৌন পেশার কি চাহিদা থাকবে তার উপর, বা সমাজের কি অবস্থা সমাজের কি হবে। অবস্থা থাকবে। আমরা অনেক সময় ভাববার চেষ্টা করেছি নিজেদের মধ্যে এমন কোন সমাজ বা এমন কোন ব্যবস্থা যেখানে যৌন পেশার প্রয়োজন থাকবে না। আমরা দেখেছি যতদিন বেচা কেনা থাকবে, সে খাবারের বেচা কেনা হোক, কি আশ্রয় নিয়ে বেচা কেনা হোক, স্বাস্থ্য নিয়ে বেচা কেনা, যৌনতার বেচা কেনা থাকবে। বা যতদিন নারী এবং পুরুষের ক্ষমতার বৈষম্য থাকবে, ততদিন একদল লোক, সাধারণত পুরুষ, তাদের কেনার ক্ষমতা বেশি থাকবে, তাদের ইচ্ছে ফলানোর ক্ষমতা বেশি থাকবে, ততদিন এই পেশা থাকবে। কিন্তু যদি এরকম হয়, শুধু কেনা বেচা ছাড়াও একটি নারীর একাধিক পুরুষের প্রতি তার একটা আসক্তি রয়েছে, যৌন আসক্তি রয়েছে, বা একটি পুরুষের একাধিক নারীর প্রতি যৌন আসক্তি রয়েছে, এটা থাকবেই না? থাকবে যতদূর আমরা জানি, যতদূর সমাজে বুঝি, যে আমাদের নিজেদের দিয়ে যেটুকু বুঝি আছে, যে আমাদের একটি পুরুষে কি একটা নারীতে বেঁধে দেওয়া হয় সামাজিক নিয়মে। কিন্তু সামাজিক নিয়ম তৈরি করা হয়েছে যাতে সমাজে বিশৃঙ্খলা না হয়, তাই তো? পরিবারের একটা, আমরা জানি না কিভাবে এই প্রথম শুরু হয়েছিল নিয়ম, এটা এখনো এই নিয়ে গবেষণা চলে, কেউ ঠিক জানে না। যেভাবে চলে সমাজটা, তাতে দেখি যে পারিবারিক একটা নিয়মে পিতৃতন্ত্র বজায় রেখে, একটা হেড অফ দ্য ফ্যামিলির পাওয়ার রাখার জন্য, সম্পত্তি ট্রান্সফার করার জন্য, এই বিয়ে, এক পুরুষের এক স্ত্রী ইত্যাদি। আমার জামাই আমাকে এসে দেখেছে আমি মদ খেয়ে খাই, সিগারেট খাই, কাস্টমার করি, বাড়ির মধ্যে এসে থেকেছে, দেখেছে। এখন সে যে জুলুমগুলো করছে, এবার আমি যদি এখন যত দিতে থাকবো সে তত লোভ করবে। এবার কতদিন আমি দেব? এবারে যদি আমার মেয়ে মনে করে যে আমি এই সংসার করব না, মায়ের কাছে এসে থাকবো, আমার কাছে আসলে আমি হয়তো তাকে দুমুঠো খেতে দিতে পারি, আদার্স কিছু দিতে পারি না। সে যদি নিজের ইচ্ছায় মনে করে আমি লাইনে নেমে যাবো, স্বইচ্ছায় নেমে যাবো। এই যে ধরুন রিচে আপনি যে কাজটা করছেন, বা আপনাদের মাদার্স অ্যাসোসিয়েশনে সরকারি তো নিয়ম কানুন বলেন হয়েছে, এবং আপনাদের এনজিওর সঙ্গে এই নিয়ম কানুন কি খুব একটা কাছাকাছি যাচ্ছে, বা আপনার সুযোগ কি পাচ্ছেন? আর আমরা যে সুযোগগুলো পাচ্ছি খুব ছোট ছোট, একটা যেরকম আছে যে আইডেন্টিটি কার্ড ওদের একটা, যেটাতে নিয়ে বাসে উঠলে ভাড়া লাগবে না বাকি, সেটা সরকারি ব্যবস্থা করা হয়েছে, কিন্তু প্রসেসটা ভেরি ডিলেড, খুব ডিলেড। আর যেটা মেনলি বলা, প্রাইভেট বাসে কিন্তু ওইটা দেয় না, ওই কনসেশনটা কিন্তু দেয় না, একেবারেই দেয় না। আর অনেক হাঁটাহাঁটি করে তবে ওই আইডেন্টিটি কার্ডটা জোগাড় করতে হয়। এই একটা সুবিধে করা হয়েছে, যেটা মানে খুবই ধীর মন্থর গতিতে চলছে। আরেকটা যেটা করা হয়েছে, যেটা আমরা গত বছরই করে আসলাম একটা সার্ভে, যে প্রত্যেকটা স্কুলে আমরা করেছিলাম কুচবিহার, জলপাইগুড়ি ওই দিকটা, সেটা কলকাতাতেও হয়েছে, হাওড়ায়। ওরা বলছে 3% রিজার্ভেশন, মানে 3% সিট রিজার্ভেশন রয়েছে, বা যে ছেলে মেয়েদের লার্নিং ডিসেবিলিটি রয়েছে। আজকাল এখন অবসোলিউট হয়ে গেছে মেন্টালি রিটার্ড, লার্নিং ডিসেবিলিটি যেখানে রয়েছে সেটা নরমাল স্কুলের সঙ্গে কি করে আপনি ইন্টিগ্রেট করা 3% রিজার্ভেশন মাস্ট। তার জন্য সাপোর্ট টিচার দরকার, তার সার্কুলারও আছে। তো সেইখানে কিন্তু দু একটি স্কুলে নিচ্ছে, গভর্নমেন্ট স্কুলে, কিন্তু প্রাইভেট স্কুলে যে খুব আমরা রেসপন্স পেয়েছি তা নয়। ওরা যেটা বলেন যে ল্যাবে কাজ করার অসুবিধে, ফিজিক্যাল এডুকেশনের অসুবিধে এবং ওয়াক এডুকেশনের অসুবিধে।
কথাগুলো ঠিক, হয়তো যারা সেরিব্রাল পলসি বা তাদের কিছু রয়েছে, কিন্তু তাদের যে প্রোভাইড করা যায় না, এটা কিন্তু স্পেশাল এডুকেটর হিসেবে আমি বিশ্বাস করি না। না, তাহলে আপনি কি স্পেশাল এডুকেটর হিসেবে অন্য রকমের শিক্ষা পদ্ধতি, সেটা তো আলাদা স্কুল হতে পারে, সেরকম তো দু একটা স্কুল আছেও। সেরম আছে, কিন্তু যাদের ধরুন যারা স্লো লার্নার, যাদের খুব অল্প ডিসেবিলিটি রয়েছে, যারা কোপ করতে পারবে, বা সিপি বাচ্চা, মানে সেরিব্রাল পলসি যাদের রয়েছে, রাইটার দিলে তারা লিখতে পারবে, এরকম কয়েকটা ক্যাটাগরিতে 3% রিজার্ভেশন বলেছিল, কিন্তু সেটাও যে খুব এফেক্টিভ হয়েছে বলে আমার মনে হয় না, হয়নি, অন্তত আমরা রেসপন্স পাইনি। ডেফ বাচ্চাদের কিছু কিছু দেওয়া হয়, আর যেটা অ্যাক্টের ইমপ্লিমেন্টেশন, সেটা রমাদি বলতে পারবে, কেন অ্যাসোসিয়েশনের অনেক কাজ না, একটা ইমপ্লিমেন্টেশন তো বললাম তো আগাগোড়াই যে কাগজে কলমে কিন্তু অনেক কিছু আছে, আপনি সরকারকে জিজ্ঞেস করুন, তারা বলবে আমরা অনেক কিছু করে দিয়েছি, কিন্তু ইমপ্লিমেন্টেশন খুব দুঃখের সঙ্গে বলছি প্রায় নীল। কিন্তু সেই জন্য আমরা আমাদের মানে ক্ষুদ্র সামর্থ্য নিয়ে ওই মায়েদের সংগঠন থেকে যতটুকু পাচ্ছি এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। যেমন এই মাত্র যেটা রঞ্জনাদি এই মাত্র যে আইডেন্টিটি কার্ডের কথা যেটা বললেন, আইডেন্টিটি কার্ডটা পাওয়া যে কি শক্ত কাজ, সেটা যে কোনো মাকে জিজ্ঞেস করলে আপনি বুঝতে পারবেন। শত কাজের মধ্যে তাকে যেতে হবে সেই আইডেন্টিটি কার্ডটা সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, তারপরে তার মেডিকেল বোর্ডের কাছে গিয়ে তার কাছ থেকে একটা প্রসেস করতে আসলে আমার মনে হয় যে আমাদের দেশে সরকারি ব্যবস্থা এমন জায়গায় দাঁড়িয়েছে নানান কারণে, এর জন্য বোধহয় নিজস্ব আলাদা ফাউন্ডেশন করা দরকার। নিশ্চয়ই ধরুন ফাউন্ডেশন করলে এখানে যদি মাদের নিয়ে আপনারা ফাউন্ডেশন করেন, সেটা থেকে বোধহয় আমরা যেটা করছি, আমাদের ওখানে যেটা আমরা করছি, সরি আমি আপনাকে ঠিকই বলছি না, আমরা অলরেডি সেটা নিয়ে কাজটা করছি। মানে আমাদের ধরুন 60 জন মেম্বার, ধরুন সেটাকে আমরা 5টা ভাগে ভাগ করে ফেলি, 5টা গ্রুপ। একটা গ্রুপ ওই আইডেন্টিটি কার্ড অন্য মায়েরা যাতে পেতে পারে, রিচে তো ধরুন প্রচুর মা রয়েছেন, 300-350 হবে, আমি ঠিক এক্সাক্ট নম্বরটা মানে সংখ্যাটা বলতে পারছি না। আমাদের সেন্টারে 230। পুরনো দিনের যারা যে গানের ধারা যেভাবে চলে এসছে, বৃন্দাবনে দামোদর কুণ্ডু গান করতে গেছেন, সে গান করতে গিয়ে সুরভ্রষ্ট হয়েছে, যতগুলি শ্রোতা ছিলেন প্রাচীনতে লাভ দিয়ে উঠে চলে গেল। এই গান শুনতেন অর্বাচীনের মুখ দেখতে নাই। নবদ্বীপে প্রাঙ্গপাল গোস্বামীর বাড়িতে এই নন্দকিশোর দাস, এত বড় গায়ক নন্দকিশোর দাস, তাকে বলেছেন প্রভু যে তুমি তো বিকজ সরোজ গানটা শোনাবে তো নন্দ? আচ্ছা শোনাবো। তো বিকজ সরোজ গান তিনি গাইতে গেছেন, আজ নয় কাল নয় করে 3 দিন অনুষ্ঠান, তৃতীয় দিনে বিকজ সরোজ গান গাইতে গেছেন। যে গাইতে গেছেন ও গানের চেহারা বরদস্কোশী স্পেশাল গান, তা না করে অন্যভাবে সুর করে গাইতে। কীর্তনের কম্পোজিশনে কোন কোন বিশেষ রাগের প্রভাব, এই রাগগুলি সম্পর্কে আমি বলতে চাই। সুতরাং আমাদের যে রাগগুলি আমরা ব্যবহার করা হয়েছে, পরবর্তীকালেও বাংলার নিজস্ব রাগ হিসাবে সেই রাগের ছায়াগুলি আছে। ধরুন না, যেমন একটা যদি একটু ভীম পলিসির কথাই বলি, এগুলি খুব ভালো, আমাদের পীযূষবাবু যথেষ্টই জানেন যে এগুলি রবীন্দ্রনাথ অনেক নানাভাবে নিয়েছেন। এটা ভীম পলিসির একটা আছে, যেমন ধরুন আচ্ছা কুসুমকুমারী, এই যে আজকাল যে ছবিগুলো আঁকা হয়, সেই ছবিগুলো আপনারা দেখেন, বুঝতে পারেন? হ্যাঁ বুঝতে পারি, ভুল হয় দেখিয়ে দিই, বলে দিই, যেটা ভুল হয় সেটা হয়তো দেখিয়ে দিচ্ছে, এটা এখানে ভুল হয়েছে, বুঝতে পারি। না, যে ছবিগুলো খুব মানে মানে সাধারণ জীবনে যে বাস্তব তার মতো দেখতে নয়, যেটাকে মানে আধুনিক অ্যাবস্ট্রাক্ট পেইন্টিং বলে, সেটা বুঝতে অসুবিধা হয়? আমি বুঝতে পারি অভিজ্ঞতা থেকে। আমি বুঝতে পারি। আপনি এগুলো বুঝতে পারেন যে নতুন ধরনের ছবি যেগুলো? হ্যাঁ, দেখলে বুঝতে পারি যে এটা ভুল হচ্ছে, বলে দিই যে দেখো এখানটা অ্যাবস্ট্রাক্ট পেইন্টিং এ যেগুলো গত করছে, হয়তো ওরাই বলে যে হ্যাঁ অ্যাবস্ট্রাক্ট পেইন্টিং যেটার সঙ্গে বাস্তবের মিল নেই, ওটা ভেঙে মানে করেছে, ঘোড়ার মতো দেখতে নয়, গরুর মতো দেখতে নয়, মানুষের মতো দেখতে নয়, এটা ভেঙে করেছে। সেই সম্পর্কে আপনাদের উৎসাহ আছে? হ্যাঁ দেখি, তবে সব বুঝি না। যে সুবীর, আপনি বলছিলেন যে যদি মডেলদের একত্রিত করা যায়, একটা আন্দোলন করা যায় বা সরকার পৌঁছানো যায় তাদের অবস্থার কথা, তাতে কি মনে হয় যে আরো বেশি লোক আসবে এখানে? নিশ্চয়ই আসবে, পুরুষরাও আসবে, নিশ্চয়ই আসবে। আচ্ছা, আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে চিত্রকলার মডেলে পুরুষ মডেলের থেকে মহিলা মডেলের বেশি ডিমান্ড, এটা কেন? এইটা তো সে আমি মডেলের কথাই বলবো না, তাহলে বলবো যে চিত্রকলাতেই তো গোটা ব্যাপারটা তাই, যে মানে নারীর সৌন্দর্য সেটা নারীরাও স্বীকার করবেন, এটাকে আর এইভাবেই ভাবা ভালো। এই যে আর্ট কলেজে যারা এতদিন ধরে ওদের কাছ থেকে শিখেছে, তাদের তো একটা কৃতজ্ঞতা বোধ থাকা দরকার। ভীষণ মুখে বলবে আছে, দেখা হলে নিশ্চয়ই ভালো ব্যবহার করবে। আমি এটুকুও জানি, আমার কাছে কোনো আমাদের আরেকটা মডেল, মেল মডেল, সে এখন অ্যাবনর্মালি হয়ে গেছে, হ্যাঁ জয়ন্তীলাল বলে,
তো সে বেচারা খেতে পায় না, ওই মাঝে মাঝে আমার বাড়িতে কখনো গেল, হাঁটতে 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 সমিত দা 200 টাকা দাও, সেও হয়তো আমি দিলাম, হয়তো ইন্ডিভিজুয়াল কোনো শিল্পীও দেন, কিন্তু এটা তো প্রতিকার না। তা আমি বিশেষভাবে অনুরোধ করব সরকারি কলেজগুলোর স্বীকৃতি দেওয়া, প্রিন্সিপালকে উদ্যোগ নেওয়ার। উনি যদি উদ্যোগ নেন, উনি যদি কম্পিউটারের জন্য 10 লাখ টাকা খরচ করতে পারেন, কিছু পয়সা তাহলে এদের চাকরির ব্যবস্থা করা যায়। আচ্ছা মর্জিনা বিবি, আপনি যে ফুটপাতে বললেন যে অনেক দিন আগে ঘর বেঁধেছেন, তারপর আপনার ফুটপাতেই বাচ্চা হয়েছে তো? কটা বাচ্চা আপনার? 5টা। আপনার 5টা বাচ্চা কেন? আপনার কেউ এসে বলেনি যে এত বাচ্চা থাকলে অসুবিধা হবে? সবাই বলতেছে কেন যে এতগুলো বাচ্চা কেন তৈরি করতেছো, কোথায় খাওয়াবে, কোথায় কি করবে, তা কি করবো, ছেলেগুলো কি ফেলে দেবো না কোথায় দেবো? না তা নয়, কেউ কি বলেছে যে বাচ্চা করা যাতে না হয় তার কি ব্যবস্থা করার? না ওখানে কেউ বলেনি, এবং স্বামীও সেটা নিয়ে চিন্তা মাথা ঘামায়নি। না। মানে এই একটা বিরাট জগৎ, এই ফুটপাতে যারা থাকেন তাদের নিয়ে আমরা খানিকটা আলোচনা করলাম, কিন্তু আপনারা সকলেই সচেতন হন এবং দেখুন যারা এখানে থাকেন তারা কিন্তু আমাদেরই মতো মানুষ, আমাদের শহরের মানুষ, বিপাকে পড়ে ফুটপাতে আশ্রয় নিয়েছে। তাদের সম্পর্কে যদি আমরা আরেকটু সচেতন হতে পারি তাহলে বোধহয় এই মানুষগুলো সাহায্য হবে। নমস্কার। অন্য ভুবনের ইউনিটের তরফ থেকে আমাদের অঙ্গীকার যে আমরা বারবার আপনাদের ফিরিয়ে নিয়ে যাব সেই সব মানুষদের কাছে, সেই সব প্রান্তিক মানুষদের কাছে যাদের আপনারা চারপাশে ছড়িয়ে ছিটিয়ে দেখলেও যাদের জীবন সম্পর্কে ওয়াকিবহাল নন, সেই সমস্ত সমস্যা বা সেই সমস্ত বিষয়বস্তুর কাছে যেটা আপনাদের জীবনের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে অথচ আপনাদের নজর এড়িয়ে যায়। চলুন যাই আবার আমাদের নতুন সন্ধানে অন্য ভুবনে। নমস্কার।